আমি রিয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এটা এমন একটা রাতের গল্প যেই রাত আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। গল্পটি শোনার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী গল্পটি আপনি সবার আগে শুনতে পান। চলুন ফিরে যাই সেই বৃষ্টি ভেজা রাতে। ঘটনাটা কত বর্ষাকালের। আমি তখন অনার্সে পড়ি। গরমের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বাড়ি মানেই আমার কাছে এক অন্যরকম ভালো লাগা, কারণ ছোটবেলা থেকেই মামাতো ভাই আবির আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আবির ভাইয়া আমার চেয়ে বছর তিনেকের বড়। তখন মাস্টার্স শেষ করে চাকরির চেষ্টা করছে। ছোটবেলায় আমরা একসাথে খেলাধুলা করলেও বড় হওয়ার পর আমাদের মধ্যে একটা অদৃশ্য লজ্জা বা দূরত্বের দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেই দেয়াল যে এমন একটা ঝড়ের রাতে ভেঙে চুরমার হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। মামার বাড়িতে যাবার দুদিন পরেই ঠিক হলো বাড়ির সবাই মিলে পাশের গ্রামে একটা বিয়ে বাড়িতে যাবে। কিন্তু সমস্যা হলো সকাল থেকেই আমার শরীরটা খুব খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ব্যথা আর হালকা জ্বর। মামি বললেন, রিয়া, তুই তাহলে থাক, তোর যা শরীরের অবস্থা, এই গরমে আর ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। আমি মনে মনে খুশিই হলাম, কারণ বিশ্রাম দরকার ছিল। কিন্তু অবাক হলাম যখন শুনলাম আবির ভাইয়াও যাবে না। ও বলল, আমার একটা অনলাইনের ইন্টারভিউ আছে সন্ধ্যায়, আমিও যেতে পারবো না। সবাই দুপুরের পর বেরিয়ে গেল। পুরো দোতলা বাড়িটাতে শুধু আমি আর আবির ভাইয়া। বাইরে তখন আকাশ কালো করে মেঘ জমেছে। আমি আমার ঘরে শুয়ে মোবাইলে গান শুনছিলাম। বিকেলের দিকে আবির ভাইয়া আমার দরজায় নক করল। কিরে, শরীর এখন কেমন? ভাইয়ার কণ্ঠে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল। ভালো, জ্বরটা কমেছে। আমি উঠে বসলাম। ভাইয়া আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। আমি তখনও খেয়াল করিনি যে আমার ওড়নাটা সরে গিয়ে গলার কাজটা অনেকটাই উন্মুক্ত হয়ে আছে। ভাইয়ার দৃষ্টির দিকে তাকিয়ে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে ওড়নাটা ঠিক করে নিলাম। ভাইয়া মুচকি হেসে বলল, তোর কি মনে হয় আমি কিছু দেখিনি? আমি লজ্জা পেয়ে বললাম, মানে, কি বাজে বকছ? বাদ দে, শোন, চা খাবি? আমি বানাচ্ছি, বলে ভাইয়া চলে গেল। সন্ধ্যা নামার সাথে সাথে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাথে হাড় হিম করা বজ্রপাত। আমাদের এলাকাটা একটু গ্রামের দিকে হওয়ায় ঝড় শুরু হতেই কারেন্ট চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমার ছোটবেলা থেকেই অন্ধকারে খুব ভয়। আমি ভয়ে গুটিসুটি মেরে বিছানায় বসে রইলাম। ফোনের ফ্ল্যাশলাইট চালাবো, কিন্তু চার্জ একদম কম। হঠাৎ ঘরের দরজায় কারো ছায়া দেখলাম। রিয়া, ভয় পাচ্ছিস? আবির ভাইয়ার গলা, হাতে একটা মোমবাতি। মোমবাতির ওই আধো আলোয় ভাইয়াকে কেমন যেন অন্যরকম লাগছিল। ওর চোখে আমি সেই ছোটবেলার বন্ধুটাকে খুঁজে পাচ্ছিলাম না, বরং সেখানে ছিল এক ক্ষুধার্ত পুরুষের ছায়া। ভাইয়া মোমবাতিটা টেবিলে রেখে আমার খাটের পাশে এসে বসল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব। প্রতিটা বাজ পড়ার শব্দে আমি কেঁপে উঠছিলাম। ভয় নেই, আমি তো আছি, বলে ভাইয়া আমার হাতটা ধরল। ওর হাতটা অসম্ভব গরম ছিল। সেই স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে একটা অদ্ভুত বিদ্যুতিক প্রবাহ বয়ে গেল। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু ভাইয়া ছাড়ল না, বরং আর একটু শক্ত করে ধরল। রিয়া, তোকে একটা কথা বলি? ভাইয়া ফিসফিস করে বলল। কি কথা? আমার গলা শুকিয়ে আসছিল। তোর ওই বয়ফ্রেন্ড রাহুলের ব্যাপারটা আমি জানি। আমি চমকে উঠলাম। রাহুলের সাথে আমার ব্রেকআপ হয়েছে মাস দুয়েক আগে, কিন্তু ওটা একটা বাজে সম্পর্ক ছিল। আবির ভাইয়া জানল কি করে? আমি তোতলামি করে বললাম, মানে, তুমি কি বলছ? ভাইয়া আমার কানের কাছে মুখ এনে বলল, তুই যে ওর সাথে লুকিয়ে দেখা করতি আর ওই দিন পার্কে, সব আমি জানি। মামি যদি জানে তোর কি অবস্থা হবে ভেবেছিস? এটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেল। আমি জানি মামি এসব জানলে আমাকে মেরেই ফেলবে। আমি ভয় পেয়ে বললাম, প্লিজ ভাইয়া, কাউকে বলো না, তুমি যা বলবে আমি শুনব। ভাইয়া হাসল। সেই হাসিতে কোনো মায়া ছিল না, ছিল অধিকারবোধ। যা বলবি শুনবি, সত্যি তো? আমি মাথা নাড়লাম। ভাইয়া আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে এলো। মোমবাতির আলোয় আমাদের ছায়া দুটো দেয়ালে এক হয়ে যাচ্ছিল। তাহলে প্রমাণ দে, ভাইয়া বলল। কিসের প্রমাণ? যে তুই আমার কথা শুনবি। এই বলে ভাইয়া আর কোনো কথা বলার সুযোগ দিল না। হঠাৎ করেই ও আমাকে নিজের দিকে টেনে নিল। ওর শরীরের সাথে আমার শরীরটা ধাক্কা খেল। আমি অনুভব করলাম ওর বুকের ধুকপুকানি। বাইরে তখনও সমানে বৃষ্টি। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা।
শুধু আমাদের দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। ভাইয়া আমার চোখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর আলতো করে আমার গালে হাত ছোঁয়ালো। সেই স্পর্শে আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি প্রতিবাদ করতে চাই, কিন্তু আমার শরীর আমার কথা শুনছে না। এক অদ্ভুত ভালো লাগা আর ভয়ের মিশ্রণে আমি জমে যাচ্ছিলাম। ভাইয়া আমার চুলের ভেতর আমুল ডুবিয়ে দিয়ে ফিসফিস করে বলল, তুই আজ খুব সুন্দর লাগছিস রে। আমি কিছু বলতে যাব, তার আগেই ভাইয়া তার ঠোঁট আমার কানের লতিতে ছোঁয়ালো। আমার সারা শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। আমি নিজের অজান্তেই ওর টি শার্টটা খামচে ধরলাম। ভাইয়া, এটা ঠিক না, আমি ক্ষীণ কণ্ঠে বললাম। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আজ আমি ঠিক করব। ভাইয়ার গলায় কর্তৃত্বের সুর। ও আস্তে আস্তে আমাকে বিছানায় শুয়ে দিল। মোমবাতির আলো নিভু নিভু করছে। ভাইয়া আমার উপর ঝুঁকে এলো। ওর গরম নিঃশ্বাস আমার গলায় ঘাড়ে আছড়ে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি কোনো এক গভীর খাদে তলিয়ে যাচ্ছি, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। ভাইয়া যখন আমার কোমরে হাত রাখল, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এক অদ্ভুত শিহরণে আমার শরীর কেঁপে উঠল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। মনে হলো সামাজিকতার সব বাঁধন ছিঁড়ে ফেলি। ওর বলিষ্ঠ হাতের ছোঁয়ায় আমি নিজেকে সমর্পণ করলাম। ও যখন আমাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল, তখন বাইরের ঝড়ের শব্দ আমার কানে আসছিল না। শুধু ওর হৃৎস্পন্দন আর আমার দ্রুত শ্বাস-প্রশ্বাসের শব্দই ছিল একমাত্র সত্য। সে রাতে আমাদের মধ্যে কোনো কথা হয়নি, ছিল শুধু অনুভূতির খেলা। ভাইয়া আমাকে যেভাবে স্পর্শ করছিল, তাতে ভালোবাসা ছিল নাকি শুধুই কামনা, তা আমি বুঝতে পারিনি। কিন্তু সেই মুহূর্তে আমি বাধা দিতে পারিনি। হয়তো ব্ল্যাকমেলের ভয় ছিল, অথবা হয়তো আমার নিজেরও অবদমিত কোনো ইচ্ছে ছিল, যা সেই বৃষ্টির রাতে বেরিয়ে এসেছিল। ভোরবেলা যখন বৃষ্টি থামল, তখনও আমরা পাশাপাশি, কিন্তু সেই রাতের পর আমাদের সম্পর্কের নাম আর আগের মতো থাকেনি। সামাজিকভাবে আমরা কাজিন, কিন্তু আড়ালে আমরা হয়ে উঠেছিলাম এক নিষিদ্ধ সম্পর্কের অংশীদার। বন্ধুরা, সেই রাতের পর আমরা আর আবির ভাইয়া স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছি সবার সামনে, কিন্তু আমাদের চোখের ইশারা আর গোপন দীর্ঘশ্বাস বলে দেয় অন্য কথা। এই সম্পর্ক কোথায় গিয়ে থামবে আমি জানি না, কিন্তু সেই বৃষ্টির রাত আমার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এমন আরও সত্য ঘটনা শুনতে চাইলে কমেন্ট করে জানান।